লেবাননের রাজধানী বৈরুতে বড় ধরনের হামলার সিদ্ধান্ত থেকে ইসরায়েল সরে এসেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া হিজবুল্লাহ ইসরায়েলের উপর হামলা বন্ধে মার্কিন পরিকল্পনা মেনে নিয়েছে। উভয় পক্ষের সাথে একাধিক ফোনালাপের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ট্রাম্প। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত কয়েকদিন ধরেই লেবাননে হামলা জোরদার করে। সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকায় হামলার নির্দেশ দেন। এতে লেবাননে আরেক দফা বাস্তুচ্যুতি শুরু হয়, যেখানে এরই মধ্যে এই সংঘাতে 10 লাখের বেশি মানুষ ঘর ছাড়া হয়েছে। এরপরই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, বৈরুতে কোনো সেনা যাবে না, যারা পথে ছিল তাদেরকেও ফিরিয়ে নেওয়া হয়েছে। ট্রাম্প আরও দাবি করেন, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গেও একটি সমঝোতা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জানান, হিজবুল্লাহ সব ধরনের গোলাগুলি বন্ধ রাখতে সম্মত হয়েছে। এক বিবৃতিতে লেবাননের দূতাবাস বলেছে, প্রস্তাবিত এই ব্যবস্থার অধীনে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে হামলা থেকে বিরত থাকবে। এর বিনিময়ে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন, তবে সতর্ক করে দিয়ে বলেছেন, যদি হিজবুল্লাহ তাদের শহর ও বেসামরিক নাগরিকদের উপর হামলা বন্ধ না করে, তবে বৈরুতে আবারও হামলা চালানো হবে। এর আগে ইরানি কর্মকর্তারা সতর্ক করে বলেন, লেবাননে ইসরায়েলের ক্রমবর্ধমান হামলা এবং গাজায় চলমান সংঘাত যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা যুদ্ধবিরতি আলোচনাকে ব্যর্থ করে দিতে পারে। ইরানের এই হুঁশিয়ারির পর ট্রাম্প ট্রুথ সোশ্যালে জোর দিয়ে বলেছেন যে ইরানের সঙ্গে আলোচনা দ্রুত গতিতে চলছে এবং আগামী সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি বাড়ানো এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের সঙ্গে তার একটি চুক্তি হবে। মনিরুজ্জামান বাবু, ৭১। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উত্তেজনা কমেনি। কূটনৈতিক আলোচনার চেষ্টা চলছে, তবে উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড়। এমন পরিস্থিতিতে যুদ্ধের পরিণতি সামাল দিতে বাড়তি চাপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানাচ্ছেন আরফাত ইসলাম। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতিতেও ফেরেনি স্বস্তি। পারস্য উপসাগর জুড়ে এখন উত্তাপ। হামলা পাল্টা হামলায় অচল অবস্থা কাটেনি হরমুজে। একদিকে সামরিক প্রস্তুতি, অন্যদিকে কূটনৈতিক তৎপরতা, দুয়ের মাঝে আটকে আছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। এপ্রিলের শুরুতে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরান বিচ্ছিন্ন সংঘাতে জড়ালেও শান্তি আলোচনার চেষ্টা করা হয়েছে বারবার। পাকিস্তান, কাতার সহ কয়েকটি দেশের মধ্যস্থতায় আলোচনা চললেও সমাধানের পথ এখনও অধরা। উপসাগরীয় অঞ্চলের কাছাকাছি শক্তিশালী নৌ ও বিমান বাহিনী মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে হামলার ক্ষয়ক্ষতি কাটিয়ে নিজেদের পুনর্গঠনে ব্যস্ত ইরান। ওয়াশিংটন চায় চাপ বজায় রেখে তেহরানকে ছাড় দিতে বাধ্য করতে, তবে ইরানও অনড়। তাদের প্রতিরোধের অবস্থান বদলায়নি। প্রয়োজনে মার্কিন ঘাঁটি ও উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে দেশটি। দুই দেশের মধ্যে আলোচনার প্রথম শর্ত যুদ্ধবিরতি বজায় রাখা এবং ভবিষ্যৎ সংলাপের রূপরেখা নির্ধারণ। কিন্তু সেটিও সহজ নয়, কারণ নতুন করে লেবাননে ইসরায়েলের হামলায় বেঁকে বসেছে ইরান। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক বিকল্প আরও সীমিত হয়ে পড়েছে। ইরানের অন্যতম শর্ত, লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করতে হবে। একই সাথে বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল এবং জব্দকৃত সম্পদ ফেরতের মতো সুবিধা চায় তেহরান। বর্তমানে হরমুজ দিয়ে খুব অল্প সংখ্যক জাহাজ চলাচল করছে। এর ফলে বিশ্ব বাজারে তেল ও গ্যাস সরবরাহের প্রায় 20% কমে গেছে। অর্থনীতিবিদদের মতে এই পরিস্থিতি চলতে থাকলে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেও বাড়ছে অসন্তোষ। নতুন করে সংঘাত বাড়লে রাজনৈতিক চাপ আরও বাড়তে পারে ট্রাম্পের ওপর। কিন্তু ইরানের দাবি মেনে নিলেও নিজ দলের কঠোরপন্থী রিপাবলিকানদের বিরোধিতার মুখেও পড়তে পারেন তিনি। এদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মতো উপসাগরীয় দেশগুলো উদ্বিগ্ন। দীর্ঘমেয়াদে তাদের অর্থনীতি ও বিদেশি বিনিয়োগ নির্ভর করছে আঞ্চলিক স্থিতিশীলতার ওপর। যুদ্ধ সেই ভিত্তিকেই নড়বড়ে করে দিয়েছে।
যুদ্ধের শুরুতে ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মনে করেছিলেন সামরিক শক্তির প্রদর্শনে ইরানকে নত করা সম্ভব হবে, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। প্রায় অর্ধশতক ধরে যুদ্ধ, নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপ মোকাবেলা করে টিকে থাকা ইরান এখনও নিজেদের অবস্থানে অনড়। আরাফাত ইসলাম, ৭১। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত প্রায় $177 কোটি 7 লাখ ডলারের একটি ক্ষতিপূরণ তহবিল আপাতত স্থগিত করা হয়েছে। কংগ্রেসের রিপাবলিকান আইন প্রণেতাদের তীব্র বিরোধিতার মুখে এই সিদ্ধান্ত নেয় হোয়াইট হাউস। সরকারি সংস্থার কথিত রাজনৈতিক অপব্যবহারের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে এই তহবিল গঠনের পরিকল্পনা করা হয়েছিল। তবে রিপাবলিকানদের একটি অংশের আপত্তির কারণে শেষ পর্যন্ত তা স্থগিত করতে বাধ্য হয় প্রশাসন। বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে নিজ দলের ভেতর বিরল ধরনের প্রতিরোধ হিসেবেও দেখা হচ্ছে। জানা গেছে, সিনেটে অভিবাসন ও সীমান্ত নিরাপত্তা কার্যক্রমে অর্থায়ন সংক্রান্ত একটি বড় বাজেট বিল নিয়ে চলমান আলোচনার মধ্যে তহবিলটি বাদ দেওয়ার জন্য হোয়াইট হাউসকে চাপ দেন রিপাবলিকান আইন প্রণেতারা। ইউক্রেন জুড়ে রাতভর রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন, আহত হয়েছে বহু। রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে বড় ধরনের হামলা চালিয়েছে মস্কো। এই হামলায় কিয়েভে নিহত হয়েছেন 4 জন। মঙ্গলবার চালানো হামলায় কিয়েভের একটি আবাসিক ভবন আংশিক ধসে পড়ে বলে জানিয়েছেন কিয়েভের মেয়র। তিনি জানান, একই স্থানে পরপর 2 দফা হামলার ফলে ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও দিনিপ্রোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের হামলায় নিহত হয়েছেন 6 জন। 3টি জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বড় ধরনের রুশ হামলার আশঙ্কার কথা জানিয়েছিলেন। রাশিয়া থেকে আসা আন্তর্জাতিক নিষেধাজ্ঞাভুক্ত একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজ আটক করেছে ফ্রান্সের নৌবাহিনী। আটলান্টিক মহাসাগরে পরিচালিত এই অভিযানের কথা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাজ্য সহ কয়েকটি অংশীদার দেশের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়েছে। পুরো কার্যক্রম সমুদ্র আইন মেনে সম্পন্ন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ফরাসি প্রেসিডেন্ট জানান, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্যারিস প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়া, সমুদ্র আইন লঙ্ঘন করা এবং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধকে অর্থায়ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ম্যাক্রো আরও বলেন, আন্তর্জাতিক নৌ চলাচলের মৌলিক নিয়ম না মানা এসব জাহাজ শুধু আইন লঙ্ঘনই করছে না, বরং পরিবেশ ও সামুদ্রিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে একাধিক স্থানে বন্দুক হামলায় 6 জন নিহত হয়েছেন। পারিবারিক বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সোমবার স্থানীয় সময় দুপুরে মাস্কাটিন শহরে 2টি বাড়ি ও একটি ব্যবসা প্রতিষ্ঠানে গুলি চালায় এক হামলাকারী। পুলিশ জানিয়েছে, প্রথমে একটি বাড়ি থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে তদন্তের এক পর্যায়ে আরও 2 ব্যক্তির মরদেহ উদ্ধার হয়। তাদের একজনকে অন্য একটি বাড়ি এবং অপরজনকে কাছাকাছি একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে পাওয়া যায়। নিহত সবাই হামলাকারীর পরিবারের সদস্য বলে ধারণা করছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে মিসিসিপি নদীর তীরবর্তী এলাকায় ঘিরে ফেলে পুলিশ। এ সময় তিনি নিজের ওপর গুলি চালান বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে মারা যায় সে। প্রশান্ত মহাসাগরে দ্রুত শক্তিশালী হয়ে উঠছে সম্ভাব্য সুপার এল নিনো। বিজ্ঞানীদের আশঙ্কা, এটি ইতিহাসের অন্যতম শক্তিশালী এল নিনোতে রূপ নিতে পারে। আবহাওয়া সংস্থাগুলো বলছে, সমুদ্রের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়ছে, আর এই পরিস্থিতি অব্যাহত থাকলে 2026 কিংবা 2027 সাল হতে পারে বিশ্বের ইতিহাসে সবচেয়ে উষ্ণ বছর। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। এল নিনো প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক উষ্ণ হয়ে ওঠার একটি প্রাকৃতিক জলবায়ুগত প্রক্রিয়া। কিন্তু এই স্বাভাবিক প্রক্রিয়ায় কখনো কখনো বদলে দেয় পুরো বিশ্বের আবহাওয়া, বাড়ায় তাপমাত্রা, সৃষ্টি করে খরা, বন্যা আর খাদ্য সংকট। আর এবার সেই এল নিনোকে ঘিরেই বাড়ছে নতুন শঙ্কা। আবহাওয়াবিদদের আশঙ্কা, প্রশান্ত মহাসাগরে দ্রুত শক্তিশালী হয়ে উঠছে একটি সম্ভাব্য সুপার এল নিনো, যা হতে পারে ইতিহাসের অন্যতম শক্তিশালী ঘটনা।
সাম্প্রতিক তথ্য বলছে গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় 0.5 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। সমুদ্রের নিচে জমা হচ্ছে অস্বাভাবিক উষ্ণ পানির বিশাল স্তর। বিজ্ঞানীদের মতে এটি এল নিনো শুরুর গুরুত্বপূর্ণ ইঙ্গিত। যুক্তরাষ্ট্রের নোয়া বলছে জুলাইয়ের মধ্যেই এল নিনো তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় 80%। তবে একটি বড় প্রশ্ন এখনো রয়ে গেছে, ট্রেড উইন্ড কতটা দুর্বল হবে, কারণ এই বাতাসই এল নিনোকে আরও শক্তিশালী করতে পারে, আবার থামিয়েও দিতে পারে। এদিকে 2027 সাল হতে পারে ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর, আর বৈশ্বিক গড় তাপমাত্রাও বাড়তে পারে প্রায় 0.2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এমনটাই আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। বৈশ্বিক তাপমাত্রায় এল নিনোর প্রভাব হতে পারে ভয়াবহ। সাধারণত এটি পৃথিবীর গড় তাপমাত্রা বাড়িয়ে দেয়, ফলে পূর্ব আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার কিছু অঞ্চলে বন্যার ঝুঁকি বাড়তে পারে। অন্যদিকে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া এবং মধ্য আমেরিকার অনেক এলাকায় দেখা দিতে পারে তীব্র খরা ও দাবানল। এতে কমে যেতে পারে কৃষি উৎপাদন এবং বাড়তে পারে খাদ্য সংকট। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং সারের দাম বৃদ্ধির কারণে পরিস্থিতি আরও জটিল হতে পারে। ইতিহাসে এখন পর্যন্ত মাত্র 3টি এল নিনো হয়েছে, 1982 থেকে 83, 1997 থেকে 98 এবং 2015 থেকে 16 সাল। তবে বিজ্ঞানীরা বলছেন প্রতিটি এল নিনোই আলাদা, আর এখন পৃথিবীর আবহাওয়া এতটাই বদলে গেছে যে 20 বছর আগের অভিজ্ঞতা দিয়ে বর্তমান পরিস্থিতি পুরোপুরি ব্যাখ্যা করা কঠিন। ফলে জলবায়ু পরিবর্তনের এই পৃথিবীতে একটি শক্তিশালী এল নিনো আগের যে কোনো সময়ের চেয়ে বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে। দেওয়ান মুবাশশিরা হোসেন, 71। বিশ্বজুড়ে বন্যা, খরা, তাপপ্রবাহ কিংবা ঘূর্ণিঝড়ের মতো চরম আবহাওয়া পরিস্থিতির পেছনে প্রায়ই উঠে আসে একটি নাম, এল নিনো। প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রার পরিবর্তনের ফলে সৃষ্টি হওয়া এই প্রাকৃতিক ঘটনা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের আবহাওয়ায় বড় ধরনের প্রভাব ফেলে। কিন্তু এল নিনো আসলে কিভাবে কাজ করে এবং কেন এটি নিয়ে এত আলোচনা, বিস্তারিত জানাচ্ছেন চৈতি সরোয়ার। পৃথিবীর আবহাওয়া ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা এল নিনো। প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্বাঞ্চলের সমুদ্রপৃষ্ঠের পানি যখন স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত গরম হয়ে ওঠে, তখন সেই পানি সূর্যের তাপ আরও বেশি পরিমাণে জমা করে রাখে। সমুদ্রের এই উষ্ণ পানি থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে উঠতে শুরু করে। উষ্ণ পানির উপরের বাতাসও গরম হয়ে হালকা হয়ে যায় এবং দ্রুত উপরে উঠতে থাকে। এতে সমুদ্রের ওপর সৃষ্টি হয় নিম্নচাপ। অন্যদিকে অপেক্ষাকৃত ঠান্ডা অঞ্চলের বাতাস সেই শূন্যস্থান পূরণ করতে ছুটে আসে। এভাবেই বদলে যেতে শুরু করে বায়ুপ্রবাহের স্বাভাবিক পথ। এল নিনোর সময় উষ্ণ পানি সমুদ্রপৃষ্ঠের ওপর একটি মোটা উষ্ণ স্তর তৈরি করে। এই স্তর অনেকটা ঢাকনার মতো কাজ করে, ফলে সমুদ্র গভীরের ঠান্ডা পানি আর সহজে উপরে উঠতে পারে না। এতে সমুদ্রপৃষ্ঠ আরও উষ্ণ হয়ে ওঠে এবং ক্রমাগত বেশি তাপ ও জলীয় বাষ্প বায়ুমণ্ডলে সরবরাহ করতে থাকে। এই অতিরিক্ত তাপ ও আর্দ্রতা শুধু প্রশান্ত মহাসাগরের ওপরেই সীমাবদ্ধ থাকে না, বায়ুমণ্ডলের উচ্চ স্তরের বায়ুপ্রবাহ বা জেট স্ট্রিমের গতিপথ পরিবর্তন হয়। ফলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বৃষ্টির মেঘের চলাচলও বদলে যায়। বৃষ্টিপ্রবণ অঞ্চলে দেখা দেয় খরা, আবার শুষ্ক অঞ্চলে হতে পারে অতিবৃষ্টি ও বন্যা। এল নিনোর গতি প্রকৃতি জানা এবং আগাম প্রস্তুতি নেওয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিজ্ঞানীরা। তাই সমুদ্রের তাপমাত্রার এই পরিবর্তনের দিকে সারা বছরই নজর রাখেন আবহাওয়াবিদরা। চৈতি সরোয়ার, 71। উপহার হিসেবে ফুলের তোড়া দেওয়ার রীতি বেশ প্রাচীন, কিন্তু তা খাওয়ার কথা কি কেউ ভাববে কখনো? রাশিয়ার ভোরোনেজ শহরে একজন ভেবেছেন। কনফেকশনার আনা ভেরিতনেভা মার্শমেলো দিয়ে তৈরি করেছেন নান্দনিক এক ফুলের তোড়া। তার হাতের ছোঁয়ায় মিষ্টান্ন পরিণত হয়েছে অনন্য এক শিল্পে। আরো জানাচ্ছেন আফসানা শাওন। কি দারুণ দেখতে, যেন তাজা ফুলের তোড়া। গোলাপ, পিওনি কিংবা নানান রঙের ফুলে সাজানো এই বুকে প্রথম দেখায় যে কেউ ভুল করবেন। তবে কাছ থেকে দেখলে বোঝা যায় এগুলো আসল ফুল নয়, মার্শমেলো দিয়ে তৈরি সুস্বাদু শিল্পকর্ম। রাশিয়ার ভোরোনেজ শহরের কনফেকশনার আনা ভেরিতনোভা গত কয়েক বছর ধরে মার্শমেলোকে রূপ দিচ্ছেন
ফুলের নান্দনিক ভাস্কর্যে। চিনি ও মার্শমেলোর মিশ্রণে তৈরি প্রতিটি পাপড়ি তার নিখুঁত কারিগরি দক্ষতার পরিচয় বহন করে। আমি 2016 সালে মার্শমেলো নিয়ে কাজ শুরু করি। তখন মার্শমেলো ফুলের শিল্প নিয়ে কেউ প্রায় কিছুই জানতো না। এমনকি মার্শমেলো দিয়ে ফুলের তোড়া তৈরি করা যায় এ ধারণাও মানুষের ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম এই শিল্পের সঙ্গে পরিচয় হয় আনার। এরপর নিজেই শুরু করেন পরীক্ষা নিরীক্ষা। ধীরে ধীরে সাধারণ একটি মিষ্টান্নকে তিনি রূপ দেন বাস্তবসম্মত ফুলের নকশায়। একটি পিওনি ফুল তৈরি করতে তার সময় লাগে প্রায় 10 মিনিট। তবে বিভিন্ন ধরনের ফুল দিয়ে একটি বড় তোড়া তৈরি করতে লেগে যেতে পারে টানা 3 দিন। নিজের সৃষ্টির জন্য আনা অনুপ্রেরণা খোঁজেন প্রকৃতি আর পেশাদার ফুল শিল্পীদের কাছ থেকে। বাস্তব ফুলের তোড়া সামনে রেখে তার আদলেই তৈরি করেন মার্শমেলোর ফুলের তোড়া। আমরা আসল ফুলের একটি তোড়াকে মডেল হিসেবে ব্যবহার করে মার্শমেলোর ফুল তৈরি করতে পারি। তাজা ফুলের তোড়ার কিছু সীমাবদ্ধতা থাকলেও মার্শমেলোর তোড়ার অনেক সুবিধা আছে। এটি সুস্বাদু, সুন্দর আর দীর্ঘদিন ভালো থাকে। এসব ফুল প্রায় 14 দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। শুধু নিজের সৃষ্টিতেই সীমাবদ্ধ নন আনা। অনলাইন ক্লাস এবং সরাসরি কর্মশালার মাধ্যমে অন্যদেরও শেখাচ্ছেন এই ব্যতিক্রমী শিল্প। সম্প্রতি মস্কোতে একটি মাস্টার ক্লাসে অংশগ্রহণকারীদের শিখিয়েছেন কিভাবে মার্শমেলো দিয়ে তৈরি করা যায় পিওনি ফুল। ভবিষ্যতে এ বিষয়ে একটি বিশেষায়িত রেসিপি বই প্রকাশ এবং ছোট পরিসরে নিজস্ব উৎপাদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে আনার। ফুলের সৌন্দর্য আর মিষ্টির স্বাদ দুয়ের অনন্য সমন্বয়ে আনা ভেরিতনোভার এই সৃষ্টিগুলো প্রমাণ করছে সৃজনশীলতার কোনো সীমা নেই। আফসানা শাওন, ৭১। বিশ্বের অন্যতম জনপ্রিয় ই কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন সিয়াটলের একটি ছোট্ট গ্যারেজে যাত্রা শুরু করে আজ প্রতিষ্ঠানটি পরিণত হয়েছে বৈশ্বিক প্রযুক্তি ও অনলাইন বাণিজ্যের শীর্ষ শক্তিতে। বিশ্বের প্রায় সব দেশের ক্রেতারাই এখন অ্যামাজন থেকে কেনাকাটা করছে। শূন্য থেকে বিশ্বজয়ের সেই গল্পই জানব শারমিন স্বপ্নার প্রতিবেদনে। বর্তমান বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি ও ই কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন গ্রাহক কেন্দ্রিক সেবা, দ্রুত ডেলিভারি এবং প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছে। 1994 সালের 5 জুলাই বর্তমান বিশ্বের অন্যতম ধনকুবের জেফ বেজোস সিয়াটলের একটি গ্যারেজে অনলাইন বইয়ের দোকান হিসেবে অ্যামাজন প্রতিষ্ঠা করেন। 1995 সালে শুরু হয় বই বিক্রি আর 1997 সালে কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে অ্যামাজন শুধু অনলাইন কেনাকাটার প্ল্যাটফর্ম নয়, এটি বিশ্বের অন্যতম বৃহৎ মার্কেটপ্লেস। পোশাক, ইলেকট্রনিক্স, আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি ডিজিটাল সেবাতেও রয়েছে তাদের শক্ত অবস্থান। বই পড়ার জন্য কিন্ডল ই-রিডার এবং ভিডিও স্ট্রিমিংয়ের জন্য অ্যামাজন প্রাইম ভিডিও বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয়। বিশ্বব্যাপী প্রায় 15 লাখ কর্মী নিয়ে অ্যামাজন বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি নিয়োগকর্তা। যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত, জাপান, ব্রাজিল, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিষ্ঠানটির বিস্তৃত ব্যবসায়িক নেটওয়ার্ক রয়েছে। তবে সাফল্যের পাশাপাশি ব্যর্থতার অভিজ্ঞতাও রয়েছে অ্যামাজনের। 2014 সালে বাজারে আনা ফায়ার ফোন প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, যার ফলে কোম্পানিকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছিল। শারমিন স্বপ্না, ৭১। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠানে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল ৭১-এর সাথে।